আশার পালে হাওয়া লেগেছে পোশাক খাতে। চীন মার্কিন বাণিজ্য যুদ্ধে বাংলাদেশে ঝুঁকছেন বিদেশি ক্রেতারা, বাড়ছে ক্রয়াদেশ, দর কষাকষিতে কৌশলী হওয়ার পরামর্শ। পুরান ঢাকায় বাড়ি ভাড়া নিয়ে পলিথিন তৈরির কারখানা নিষিদ্ধের পরও কমেনি ব্যবহার, মাটিতে না মেশায় বাড়ছে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি, অসচেতনতাকে দোষছেন উপদেষ্টা। 200-250 ফুট নিচে গেছে টিউবওয়েল, কিন্তু আমরা পানি পাইতেছি না। বহুত আন্দোলন করছি, পানির সমস্যা কিন্তু আমরা সমাধান করতাম পারি না। সিলেটে সুপেয় পানির তীব্র সংকট, বিল পরিশোধ করেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। 3 বছরেও ওয়াসা কার্যক্রম শুরু করতে না পারায় ক্ষুব্ধ নগরবাসী। বন্যার ক্ষতি কাটিয়ে নিতে আমনে নতুন স্বপ্ন বুনছেন কৃষক। ময়মনসিংহে বোরো আবাদে চলছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, সারের বাড়তি দাম ও মজুরি নিয়ে দুশ্চিন্তা। এবং নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে হজের আগেই বিশেষ পদক্ষেপ সৌদির। বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল ভিজিট ভিসা সাময়িক স্থগিত, চালু থাকছে সিঙ্গেল এন্ট্রি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব মার্কিন বাণিজ্য যুদ্ধের ফলে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ার নতুন সম্ভাবনা নিয়ে। এজন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিজিএমই এর সাবেক সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল্লাহিল রাকিব। স্যার, আপনাকে আমাদের এ সময়ের বাণিজ্য অনুষ্ঠানে স্বাগত। স্যার, আমরা আপনার সাথে আলোচনা করব। আলোচনার যে বিষয়বস্তু রয়েছে সেটি একটু আগেই আমি বলেছি। আমাদের মার্কিন যে বাণিজ্য চুক্তিগুলো রয়েছে, সারা বিশ্বব্যাপী মার্কিন বাণিজ্য যে চুক্তিগুলো বজায় রয়েছে সেগুলো নিয়েই আসলে বিস্তারিতভাবে আলোচনা করব, বাংলাদেশ কতটুকু সুফল নিতে পেরেছে। তবে তার আগে প্রতিবেদনগুলো একটু দেখে আসবো। স্যার, রপ্তানি আয়ের ইতিবাচক ধারার মধ্যেই আবারও বাংলাদেশমুখী হচ্ছেন বিদেশি পোশাক ক্রেতারা, এতে বাড়ছে ক্রয়াদেশ। এমন পরিস্থিতিতে দর কষাকষি ছাড়া যেন কোনো প্রতিষ্ঠান ক্রয়াদেশ না নেয়, সেই আহ্বান বিজিএমই এর। প্রতিযোগিতার বাজারে দরদাম করে ক্রয়াদেশ নেয়ার সক্ষমতা বাড়াতে উদ্যোক্তাদের বিশেষভাবে কাজ করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরাও। ইয়ানুর সিফাতের রিপোর্ট। রফতানি আয়ের পরিসংখ্যান আর প্রবৃদ্ধির বিচারে গেল 7 মাস ধরে বেশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এর মধ্যে আবার আশার পালে হাওয়া লাগাচ্ছে আগামী দিনের ক্রয়াদেশ প্রাপ্তি। দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএম এর তথ্য, গেল জানুয়ারিতে ঢাকা জোনে রফতানি আদেশের বিপরীতে ইউটিলিটি ডিক্লারেশন বা ইউডি 33% বেড়ে দাঁড়িয়েছে $2.96 বিলিয়ন। আর চট্টগ্রাম জোনে দাঁড়িয়েছে $19.10 কোটি। বছর ব্যবধানে যা বেড়েছে 45.72%। ব্যবসায়ীরা বলছেন, চলতি অর্থ বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতায় ক্রেতারা অন্য দেশে চলে গেলেও সাম্প্রতিক চীন মার্কিন শুল্ক যুদ্ধের কারণে আবার তারা ফিরতে শুরু করেছেন বাংলাদেশে। তো এইটা যদি চীনের উপরে শেষ পর্যন্ত শুল্কটা যদি বহাল থাকে, তো তার একটা বেনিফিট আমরা ইনস্ট্যান্ট একটা বেনিফিট আমরা পাবো, এবং সেই অর্ডারটা কিন্তু আমি বলবো এখন যে ভালো অবস্থা আছে এর উপরে গিয়েও যোগ হবে। ক্রেতারা যখন আস্থা নিয়ে আবার ঝুঁকছেন বাংলাদেশি পোশাকে, তখন যেন কোনো প্রতিষ্ঠান কম দামে ক্রয়াদেশ নিয়ে অন্য উদ্যোক্তাকে ক্ষতির মুখে না ফেলে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন শিল্প নেতারা। দক্ষ দর কষাকষির অভাবে আমরা অ্যাটলিস্ট 5% আমরা প্রাইস হারাচ্ছি। একটু না বলা শিখেন, একটু রিফিউজ করেন, প্রাইসটা নিজেরা লসে কোনো অর্ডার যেন কেউ না নেয়। কারণ আমাদের যে সুযোগটা আছে সেই সুযোগটা আমাদেরকে কাজে লাগাইতে পারলে আমরা ভালো প্রাইসে অর্ডার নিতে পারবো। অর্থনীতিবিদরাও বলছেন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করলেই হবে না, দর কষাকষিতেও কৌশলী হতে হবে উদ্যোক্তাদের। আর তা করতে সরকারকে পাশে থাকার পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের পণ্যের ন্যায্য দাম পাওয়াটা হচ্ছে আমাদের অধিকার, আমাদের শ্রমিকদের অধিকার। সবাই মিলে আসলে বাংলাদেশের যে তৈরি পোশাকের বা আমাদের রপ্তানি পণ্যের দাম বাড়ানোর জন্য আসলে এখানে সরকারকে লিড নিতে হবে এবং নিয়ে এই নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়ে যাতে বাংলাদেশে পোশাকের দামটা বা রপ্তানি পণ্যের দামটা ভালো পাওয়া যায়, সেটার জন্য একটা দৃশ্যমান অগ্রগতি সাধন করতে হবে। রফতানি বাজার সম্প্রসারণে আসছে মুদ্রানীতিতে সুদ হার কমানোর দিকে নজর দেওয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা।
নানা চড়াই উতরাই পেরিয়ে মার্কিন বাজারে ঘুরে দাঁড়ালো বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। গেল নভেম্বর পর্যন্ত নেতিবাচক প্রবৃদ্ধিতে থাকলেও 2024 সালের মোট হিসাবে বছর ব্যবধানে বাজারটিতে রপ্তানি আয় বেড়েছে প্রায় 1.5%। দেশটির বাজারে এ খাতে রপ্তানি শীর্ষে আছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। একক দেশ হিসেবে বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। বাংলাদেশ থেকে রপ্তানি করা তৈরি পোশাকের প্রায় 20% যায় দেশটিতে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের অধীন অটেকজা প্রকাশিত সবশেষ হালনাগাদ মাসিক প্রতিবেদনে দেখা যাচ্ছে দেশটিতে গেল বছর বাংলাদেশ থেকে গেছে 734 কোটি 28 লাখ 46,196 ডলারের তৈরি পোশাক। আগের বছরের তুলনায় যা 0.1% বেশি। অথচ 2022 সালের পর বাজারটিতে রপ্তানি আয় কমেছিল 25%। যুক্তরাষ্ট্রের বাজারে গেল বছর চীনা পোশাকের রপ্তানি আয়ও বেড়েছে। 2022 সালে 2178 কোটি 98 লাখ 42,493 ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানির পর 2023 সালে প্রায় 25% কমে নামে 1637 কোটি 74 লাখ 60,207 ডলারে। গত বছর আবার প্রায় 0.80% বেড়ে দাঁড়িয়েছে 1650 কোটি 74 লাখ 6,713 মার্কিন ডলারে। মার্কিন বাজার দখলে সবচেয়ে এগিয়ে ভিয়েতনাম। 2024 সালে 1498 কোটি 5,33,272 ডলারের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে দেশটি, যা আগের বছরের তুলনায় 5.32% বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিকারক শীর্ষ 5 দেশের মধ্যে গত বছর ভারতের পোশাক রপ্তানি আয় বেড়েছে প্রায় 5% আর 1.4% বেড়েছে ইন্দোনেশিয়ার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা এবার চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিজিএমইএ এর সাবেক সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল্লাহিল রাকিব স্যার। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সাথে প্রথম প্রশ্নটা যেটি করতে চাচ্ছি সেটি হচ্ছে, এটা আমাদের জন্য অবশ্যই ভালো খবর, জানুয়ারিতে আসলে এই রপ্তানি পণ্যের রপ্তানি পোশাকের ক্ষেত্রে ক্রয়াদেশ বেড়েছে, কিন্তু এক্ষেত্রে দর কষাকষির একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে যেটির যতটুকু পণ্য মূল্য হওয়া উচিত ক্রয়াদেশ ধরার জন্য অনেকে আসলে সেটির চেয়ে আসলে কমিয়ে পণ্যটা বা ক্রয়াদেশটা নিতে চাচ্ছে। এই বিষয়টা দেশীয় বাজারে, রপ্তানি বাজারে পোশাক শিল্পের ক্ষেত্রে কতটুকু আসলে নেগেটিভ পজিটিভ দুটোর ক্ষেত্রেই যদি বলি কি ভূমিকা রাখছে, আপনার মতামতটা যদি বলতেন স্যার। ধন্যবাদ। আমি প্রথমে প্রশ্নটা আপনি বললেন যে ক্রয়াদেশ পাওয়ার ব্যাপারে দাম কমিয়ে নেওয়া হচ্ছে, এই ব্যাপারটা আসলে ঠিক সে আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত না। বাট আমি যেটা মনে করি যে ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইসটা ড্রপ করছে, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটেও ক্রাইসিস রয়েছে। আমেরিকা ইটসেলফ স্টিল সাফারিং এবং একটা ট্রমাটাইজ সিচুয়েশন আমেরিকান মার্কেটেও আছে। আমরা প্রতিনিয়ত রিটেলারদের সাথে কথা বলছি যে তারাও অফকোর্স, একটা হচ্ছে চায়নার উপরে যে ট্রেড ব্যারিয়ার ইম্পোজ করা হচ্ছে, একটা ট্রেড ওয়ার শুরু হয়েছে, সেটা যদিও এই মুহূর্তে স্থগিত আছে, তবুও এটা নেগোশিয়েট হচ্ছে। হয়তোবা একটা ট্রেড পলিসি দাঁড় হবে বা একটা ট্যাক্স পলিসিও দাঁড় হবে এবং এর কিছুটা সুফল আমরা পাবো। কিন্তু দিনের শেষে আমাদের যে উৎপাদন খরচ বাড়ছে এবং আমাদের দেশের যে আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের যে সামগ্রিক অবস্থা এবং পলিসিগুলো ব্যবসা বান্ধব না, এটা কিন্তু আমাদের ইনভেস্টরদেরকে, আমরা ফরেন ইনভেস্টর বলি বা আমাদের দেশি যারা আমরা ইনভেস্ট করছি, সবাইকেই কিন্তু কিছুটা হলেও কনফিউজ করছে। সো অফকোর্স এটা বিজনেস বাড়ানোর সময়, কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং ইকোসিস্টেম কিন্তু একেবারেই ফেভারে নাই। আমরা মনে করি যে এখন যে একটা সুযোগ এসেছে বা আসবে ব্যবসাকে আমেরিকান মার্কেটে বাড়ানো, যেখানে এলডিসি গ্র্যাজুয়েশনের পর ইউরোপিয়ান মার্কেটে জিএসপি হারানোর একটা ভয় রয়ে গেছে বললে একটু কম বলা হবে। জিএসপিটা আর থাকবে না, সেক্ষেত্রে জিএসপি প্লাসের এলিজিবিলিটি আসার জন্য আমাদের যে প্রিরিকুইজিট, সেখানেও কিন্তু খানিকটা আমরা পিছিয়ে আছি। এমত অবস্থায় আমেরিকান মার্কেটের বিজনেসটা বাড়লে সেটা আমাদেরকে সুফল দিবে, কিন্তু তার জন্য আমাদের আসলে কিছুটা যত্ন দরকার সরকারের পক্ষ থেকে, এবং আমি মনে করি যে ব্যবসায়ীদেরকেও আরো স্ট্র্যাটেজিক হতে হবে।
স্যার আপনি ওই যে প্রসঙ্গটা বললেন সেটি হচ্ছে এই যে যুক্তরাষ্ট্রের বাজারটা আসলে দখলের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা বিগত বছরগুলোতেও যতটুকু দেখেছি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকারের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ কৌশলী আচরণ করেছে এবং সেটা দখলও করতে পেরেছে। কিন্তু একদম রিসেন্টলি ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে অনেকাংশে এগিয়ে গেছে এবং তাদের প্রবৃদ্ধির পরিমাণও অনেকাংশে বেশি। আসলে কি কি সুবিধার কারণে তারা এটি করতে পারছে আর বাংলাদেশ কি কি কারণে পারছে না, এই পার্থক্যটা কি আমরা আসলে নিরূপণ করতে পেরেছি বা সেটি আসলে কিভাবে নিরূপণ করা উচিত? আসলে ভিয়েতনামের কেসটা টোটালি বাংলাদেশের চেয়ে ভিন্ন। প্রথমত ভিয়েতনামে লোকাল ইনভেস্টমেন্ট কম, এগুলো সব চাইনিজ ইনভেস্টমেন্ট, এবং চাইনিজরা যখন চাইনিজদের যে বেল্ট অ্যান্ড রোড পলিসি বা চায়নার যে প্লাগ এন্ড প্লাগ আউট পলিসি, এই পলিসিগুলোতে তারা যে সমস্ত কান্ট্রি যে সমস্ত ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের ট্যাক্স অ্যাডভান্টেজটা পাচ্ছে সেখানে গিয়ে তারা ইনভেস্ট করছে। অফকোর্স এখানে যেটা দেখার ব্যাপার আছে সেটা হচ্ছে ভিয়েতনামের গভর্নমেন্টের যে ট্রান্সপারেন্সি এবং রেড টেপিজম বা ইজ অফ ডুইং বিজনেসের যে তাদের এফিসিয়েন্সি, সেটা আমাদের চেয়ে অনেক অনেক বেটার। যে কোনো ফরেন ইনভেস্টরকে তারা অনেক বেশি আকৃষ্ট করে, কারণ তাদের 7 দিনের মধ্যে সমস্ত লাইসেন্সিং হয়ে যায়। আপনার কনস্ট্রাকশনের জন্য সরকারের বিভিন্ন স্পেসিফিক এরিয়া ফোকাস করা আছে, পলিসিগুলো স্বচ্ছ, এবং একটা ইনভেস্টার ইনভেস্ট করার পর সে কিভাবে তার ইনভেস্টমেন্টটাকে উঠিয়ে নিয়ে যাবে সেটা কিন্তু প্রিসাইজ বলা আছে। প্লাস ভিয়েতনামের সাথে যে ভিয়েতনাম ওয়ারের পরবর্তী পর্যায়ে আমেরিকান একটা সিম্প্যাথি সেখানে কাজ করে, যে কারণে তারা তাদেরকে স্পেসিফিক কিছু অ্যাডভান্টেজ তো সবসময় দিয়ে আসছে। এটা ইনভিজিবলি বেশ কিছু কমিটমেন্ট তাদের আছে। আমি বিশ্বাস করি আমরা এই পরিক্রমায় আমাদের সরকার, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমেরিকান সরকারের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এবং একটা এই সুবিধাটা কাজে লাগিয়ে আমরা যদি একটা ট্যাক্স বেনিফিট সেখানে আদায় করতে পারি, যে আমাদের উপরে যে ট্যাক্সটা ইম্পোজ আছে সেটা থেকে অ্যাটলিস্ট একটা ট্যাক্স রিডাকশনও আসে, সেটা আমেরিকান রিটেলারদের বা ইম্পোর্টারদেরকে অনেক সাপোর্ট করবে। একই সাথে সরকারের উচিত হবে আমাদের এই পজিশনটাকে কাজে লাগিয়ে আমাদের ছোট এবং মাঝারি ফ্যাক্টরি বা আমাদের গত বছর এবং এই বছরে যে সমস্ত ইরোশন হয়েছে, ক্যাশ ফ্লোতে ডিসরাপশন এসেছে, সেগুলোকে সাপোর্ট করার জন্য আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরির ভিতরে তাদের পজিশন বুঝে তাদের জন্য একটা নিশ সাপোর্ট প্ল্যান নিয়ে আসা। তাতে করে কি হবে, যে শর্ট টার্ম সাপোর্ট বাট লং টার্ম গেইন। আমরা মনে করি যে আমাদের ছোট এবং মাঝারি ফ্যাক্টরিগুলো এবং কিছু কিছু বড় ফ্যাক্টরিও ক্যাশ ফ্লো ক্রাইসিসে ভুগছে ডিউ টু সাডেন রেইজ অফ পাওয়ার কস্ট। এই 286% পাওয়ার কস্ট বেড়েছে, আমাদের বেতন বেড়েছে প্রায় 56%, আমাদের অ্যাসোসিয়েটেড সব ধরনের কস্ট বেড়েছে, কস্ট অফ ফান্ড বেড়েছে, ব্যাংকের ইন্টারেস্ট বেড়েছে। সবকিছু মিলিয়ে ছোট এবং মাঝারি ফ্যাক্টরিগুলো তাদের ক্যাশ ফ্লোতে রেভিনিউ এবং এক্সপেন্সের যে ব্যালেন্সিং সেটা ঠিক মতো ধরে রাখতে পারছে না। আমরা মনে করি এই এফিসিয়েন্সিটাকে সাপোর্ট করতে হলে, এই আপহোল্ডেড এফিসিয়েন্সিটাকে ধরে রাখতে হলে আমাদের সরকারের একটা সাময়িক সাপোর্ট এই ফ্যাক্টরিগুলোর জন্য পলিসি আকারে নিয়ে আসা উচিত। তা IMF কে জাস্ট ফোকাস করে না, আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নিশ নিড, সেটা যদি আমরা করতে পারি সেক্ষেত্রে এই অল্প সময়ের মধ্যে এই সিকনেসটা যদি এই ফ্যাক্টরিগুলো কাটিয়ে উঠতে পারে, তাহলে জব ক্রিয়েশন বা প্রপার্টি এলিভেশন এবং সমস্ত SDG গোল ইন্ডেক্সগুলোতে আমরা অনেক কন্ট্রিবিউট করে ইমপ্রুভমেন্টটা নিয়ে আসতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি এটাই সুযোগ, সরকারের উচিত এখনই মনোযোগ দেয়া। স্যার আপনি অনেকগুলোরই আসলে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, একেবারে সর্বশেষ পর্যায়ে আছে, ছোট্ট করে আরেকটা প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাইবো। সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ক্ষমতা নিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে চীনের বাণিজ্য যুদ্ধ এটা সার্বজনীন, মানে আমরা প্রাগৈতিহাসিক আমল থেকেই দেখে আসছি। তো সেই জায়গাটাতে এই প্রশাসনের অধীনে চীনের সাথে তাদের যে বাণিজ্যিক একটা ব্যারিয়ার আসলে তৈরি হচ্ছে, অদৃশ্যমান ব্যারিয়ার তৈরি হচ্ছে, সেই জায়গাটাতে বাংলাদেশ আসলে কতটুকু সুবিধা নিতে পারবে বলে আপনি বিশ্বাস করেন? বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের প্রাইভেট সেক্টর এন্ড পাবলিক সেক্টর সবাই একটা অ্যাকচুয়ালি দুমুখী অ্যাডভান্টেজ নিতে পারে। একটা হচ্ছে আমেরিকান গভর্নমেন্টের সাথে একটা ট্যাক্স রিডাকশন নেগোসিয়েশনে যাওয়া, এবং আরেকটা হচ্ছে চায়নার সাথে চাইনিজ গভর্নমেন্টকে বলা যে তোমরা তোমাদের ইনভেস্টমেন্টগুলোকে বাংলাদেশে নিয়ে আসতে পারো, আমরা তোমাদেরকে এই ফ্যাসিলিটি দেব। তাতে করে চায়নার যেটা
চায়নার যেটা হারানোর সেটাও তারা হারালো না, তারা অফশোরে নিয়ে আসলো। আর বাংলাদেশের জন্য গেইন পয়েন্ট হচ্ছে তার জব ক্রিয়েশন বাড়লো, টেকনোলজি সাপোর্ট হলো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যেটাতে আমরা পিছিয়ে আছি, আমাদের ম্যানমেড ফাইবার, সেখানে চায়না কিন্তু অনেক আগানো, এবং তাদের এই টেকনোলজি যে অ্যাডভান্স লেভেল টেকনোলজি, এটা তারা যদি এখানে এসে ইনভেস্ট করে, টেকনোলজি যদি ট্রান্সফার হয়, সেক্ষেত্রে আমাদের যে এখানকার লোকাল এন্টারপ্রেনার, তাদের যে জয়েন্ট ভেঞ্চার বলি বা তাদের সাথে টেকনোলজি ট্রান্সফার ক্যাপাসিটি এমওইউ বলি, এই সবগুলো পার্সপেক্টিভে বাংলাদেশের ব্যবসা এবং আরএমজির যে প্রোডাক্ট ডাইভার্সিটিতে আরএমজির যে একটা স্কোপ, সেটা কাজে লাগাবে, এবং তাতে করে আরো 20 লক্ষ ডাইরেক্ট এমপ্লয়মেন্ট সম্ভব, এবং আরো প্রায় $20 বিলিয়ন ইনভেস্টমেন্ট আনা সম্ভব, এবং তাতে করে ইকোনমিতে মানি ইনজেকশন বাড়বে, এক্সপোর্ট 48 থেকে $80 বিলিয়ন সম্ভব, এবং তাতে করে ইকোনমি একটা লেভেলে পৌঁছে যাবে, আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার এই সম্ভাবনার কথা আসলে আমরা বাস্তবে দেখতে চাই। সেই স্বপ্নের সফল বাস্তবায়ন যখন অর্থনীতিতে এসে পড়বে, তখন দেশ অবশ্যই সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে এত কষ্ট করে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সাথে এতক্ষণ আলোচনার জন্য স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিজিএমইএ এর সাবেক সিনিয়র সভাপতি জনাব আব্দুল্লাহিল রাকিব। এবার বন্দর বাণিজ্যের খবর। ভারতের পেট্রাপোল স্থল বন্দরে পণ্যবাহী ট্রাকগুলো থেকে সিরিয়ালের নামে বছরে প্রায় 300 কোটি টাকা চাঁদা আদায় করে পশ্চিমবঙ্গ সরকার। সেসব পণ্য বেনাপোল বন্দর হয়ে দেশের বাজারে এলে প্রভাব পড়ে দামে। এ নিয়ে বিস্তারিত জানাতে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি চলে যাব তার কাছে। আজিজ, বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য ভারতের রপ্তানির ক্ষেত্রে সরাসরি এই সমস্ত পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে ভারতের পেট্রাপোল বন্দরে ঢোকার সুযোগ থাকলেও ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে রয়েছে নানান বৈষম্য। অর্থাৎ ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের আগ মুহূর্তে বনগাঁর কালীতলা পার্কে আগে এই সমস্ত ট্রাক মাসের পর মাস আটকে বড় ধরনের চাঁদাবাজি করত বনগাঁ পৌরসভা। এই চাঁদাবাজি বন্ধে ভারত এবং বাংলাদেশের যারা ব্যবসায়ী আছেন যৌথভাবে দাবি জানালে 2022 সালের 25শে জুলাই ভারতের পশ্চিমবঙ্গ সরকার বনগাঁর যে কালীতলা পার্কিং আছে সে পার্কিং এর চাঁদাবাজি বন্ধ করে দিয়ে সরাসরি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের সুযোগ করে দেয়। তবে এই সুযোগ সৃষ্টি করতে গিয়ে নতুন ভাবে আবার চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে এই পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ যে সমস্ত পণ্যবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশে আসে এই সমস্ত পণ্যবাহী ট্রাক প্রতি বড় অঙ্কের চাঁদা নির্ধারণ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। স্লট বুকিং এর নামে 4 থেকে 6 চাকার যে ট্রাক, এই ট্রাকে আদায় করা হয় 7,500 টাকা, এবং 10 থেকে 12 চাকার যে ট্রাক, এই ট্রাকে আদায় করা হয় 15,000 টাকা। 14 থেকে 16 চাকার যে পণ্যবাহী ট্রাক সেখানে নির্ধারণ করা হয় 18,000 টাকা, এবং 18 চাকা বা তার ঊর্ধ্বে যে সমস্ত ট্রাক বাংলাদেশে পণ্য নিয়ে আসে সেই সমস্ত ট্রাকে আদায় করা হয় 21,500 টাকা, যা প্রতি বছরে এই চাঁদার পরিমাণ দাঁড়ায় প্রায় 300 কোটি টাকা। গত 3 বছর ধরে চলা এই পশ্চিমবঙ্গ সরকারের এই ট্রাক প্রতি যে চাঁদা আদায় হয়েছে তাতে প্রায় 1,000 কোটি টাকার বেশি আদায় করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমাদেরকে সাথে কথা হয়েছে ব্যবসায়ীদের, তারা আমাদের বলেছেন যে এই চাঁদা বন্ধ করার জন্য বিভিন্ন সময় ব্যবসায়ীরা ভারতের পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পায়নি। তবে তারা আশা নতুন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার এই যে অতিরিক্ত পশ্চিমবঙ্গ সরকারের চাঁদা আদায়, এই চাঁদা আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি জানেন প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় 500 ট্রাক পণ্য আমদানি হয়ে থাকে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের ট্রাক প্রতি চাঁদা আদায়ের কারণে যে আমদানি বাণিজ্য ব্যাহত হচ্ছে তার সর্বশেষ। বেনাপোল দিবসের প্রথম ঘন্টায় ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। প্রধান সূচক ডিএসইএক্স 7.7 পয়েন্ট বেড়ে অবস্থান করে 5,187 পয়েন্টে, আর শরিয়ার সূচক ডিএসইএস 1 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 1,149 পয়েন্ট, এবং 30টি বাছাই করা প্রতিষ্ঠান নিয়ে গঠিত ডিএস30 সূচক দাঁড়ায় 1,915 পয়েন্ট।
1 ঘন্টায় এই সূচক বেড়েছে 2.3 পয়েন্ট। এ সময় লেনদেন হয়েছে 96,25,00,000 টাকা শেয়ার। আর লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেড়েছে 169টি প্রতিষ্ঠানের শেয়ার দর, কমেছে 136টির এবং অপরিবর্তিত আছে 75টি প্রতিষ্ঠানের শেয়ার দর। নিষেধাজ্ঞার মধ্যেই বছরে উৎপাদন হচ্ছে প্রায় 12 লাখ মেট্রিক টন পলিথিন। অভিযানে কারখানা বন্ধ হলেও গোপনে আবার চালু হচ্ছে। শক্ত অবস্থানের ঘোষণা দিয়েও সফলতা পাচ্ছে না সরকার। অসচেতনতাকে দোষেন পরিবেশ উপদেষ্টা। বিশেষজ্ঞদের মতে সস্তা বিকল্প ব্যবস্থা করা না গেলে আইন প্রয়োগেও মিলবে না সুফল। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। এ যেন বাতের নিচে অন্ধকার। দেখতে আবাসিক ভবন হলেও বন্ধ দরজার পেছনে পলিথিন কারখানা। পরিবেশ অধিদপ্তরের ধারাবাহিক অভিযানের পরও চলছে উৎপাদন। এই চিত্র রাজধানীর পুরান ঢাকায়। কেন পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ পলিথিনের এত দৌরাত্ম্য, তার উত্তর খোঁজার চেষ্টায় সময় সংবাদ। গেল মাসে এই এলাকায় অভিযান শেষে ফেরার পথে হামলার শিকার হন পরিবেশ অধিদপ্তরের পরিচালক। এতে 6 জনকে গ্রেফতার রিমান্ড দেওয়া হলেও আত্মগোপনে চলে যান অনেক মালিক। বন্ধের কয়েকদিন পর ফের চালু হয় কারখানাগুলো। এতদিন তো বন্ধ ছিল, কালকে থেকে না কবে থেকে আবার করছে, সরকারের নিষেধ দিছে, বন্ধ ছিল। 5 আগস্টের পর প্রাথমিকভাবে সুপার শপ ও কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। যদিও এমন সিদ্ধান্তে নানা বিড়ম্বনার অভিযোগ ভোক্তাদের। বিকল্প ব্যাগের জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। 554 টাকার বিল হয়েছে আমার, তো সেই জন্য আমার যদি 8 টাকার ব্যাগের প্রাইস দিতে হয় সেটা তো অনেক বেশি। 3টা ব্যাগ লাগতেছে, আমাদের ব্যাগের জন্য আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু প্রাইসটা একটু রিজনেবল মধ্যে হলে ভালো। আমাদের থেকে যে ব্যাগটা পারচেস করতে হচ্ছে, ওনারা টাকা দিয়ে পারচেস করছেন, সেটা নিয়ে আসলেও আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ওনাদেরকে ডিসকাউন্ট করে দিব। 2002 সালে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধের পর পলিথিনের নাম রাজস্বের খাতা থেকে মুছে গেলেও প্রতি বছরই চলছে কোটি কোটি টাকার এই বাণিজ্য। নিষেধাজ্ঞা অভিযানের পরও সবই চলছে আগের মতো। এজন্য জনসাধারণের অভ্যাসকেই দায়ী করছেন পরিবেশ উপদেষ্টা। বাসায় নিশ্চয়ই একটা ছালার ব্যাগ থাকবে, নিশ্চয়ই একটা কাপড়ের ব্যাগ থাকবে, নিশ্চয়ই একটা পাটের ব্যাগ থাকবে, তাহলে বিকল্প নেই বলেন কেন? বিকল্প নেই বলে যেটা ব্যবহার করছেন ওইটা আপনাকে কি অসুস্থতা দিচ্ছে জানেন? এখন বলছে মানুষের মস্তিষ্কে ঢুকে গেছে পলিথিন, মাইক্রোপ্লাস্টিক, এবং এইটা মস্তিষ্কের রক্ত প্রবাহ বন্ধ করে দিতে পারে। এরপরেও যদি বলেন যে পরিবেশ অধিদপ্তর কেন পারছে না, তাহলে আগে আপনি জিজ্ঞেস করেন নিজেকে যে সমাজ হিসাবে আমরা কেন পলিথিন শপিং ব্যাগ বর্জন করতে পারছি না। বিশেষজ্ঞ বলছেন ভর্তুকি দিয়ে হলেও সহজ বিকল্পের পথে না হাঁটলে এই বিষাক্ত পণ্য গিলে খাবে দেশের নদী, মাঠ, প্রাণ, প্রকৃতি। একই সাথে পলিথিনের উৎস থেকে পলিথিন বন্ধ করতে হবে, একই সাথে মানুষের প্রয়োজন মেটানোর জন্য সহজলভ্য একটি বস্তু, দ্রব্য বা ব্যাগ মানুষের যোগান দিতে হবে। যদি পাশাপাশি দুটো কাজ করা যায় তাহলে পলিথিন নিয়ন্ত্রণ হবে। পরিবেশ বাঁচাও আন্দোলনের গবেষণা বলছে বছরে 12 লাখ মেট্রিক টনের বেশি প্লাস্টিক পলিথিন উৎপাদন হচ্ছে। এর মধ্যে দিনে 73,000 টন পলিথিন বর্জ্য ফেলা হয় পদ্মা, মেঘনা ও যমুনা নদীতে। না আছে অধিদপ্তরের ছাড়পত্র, না আছে সচেতনতা কিংবা সরকারের কঠোরতা। পলিথিন গিলে খাচ্ছে প্রকৃতি। জাতিসংঘ বলছে 2050 সালের মধ্যে নদী ও সমুদ্রে পলিথিনের পরিমাণ হবে মাছের চেয়েও বেশি। অথচ এর নির্মূলে কার্যকরী কোনো উপায় এখনও জানা নেই দায়িত্বশীলদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। একই চিত্র গোটা দক্ষিণাঞ্চলেও। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। হাট, বাজার, শপিং মল, রেস্তোরাঁয় পলিথিনের হরহামেশা ব্যবহার হচ্ছে। পরে আবর্জনা হিসেবে ফেলা হচ্ছে রাস্তাঘাট কিংবা খোলা জায়গায়। বরিশাল মহানগরীতে প্রতিদিন 2 থেকে 250 টন বর্জ্যের 1/3 পলিথিন বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। গবেষকরা বলছেন মাটিতে ফেলা পলিথিন ধ্বংস হয় না, খাদ্য হিসাবে যায় মানুষের পেটে। অপূর্ব অপুর রিপোর্ট। বরিশাল শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে খাবার ঝুলছে পলিথিনে। হাটবাজার, শপিং মল, রেস্তোরাঁ সব জায়গাতে অবাধ ব্যবহারের। প্রয়োজন শেষে ফেলে দেয়া হচ্ছে খোলা জায়গায় কিংবা জলাশয়ে। ব্যবহৃত পলিথিন পানিতে ভাসতে ভাসতে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। পরিচ্ছন্নতা কর্মীরা কখনো কখনো তা তুলে খাল পাড়ি স্তূপের পর স্তূপ করে রাখছেন। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন 200 থেকে 250 টন বর্জ্য অপসারণ করা হয়, যার 1/3 পলিথিন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনেরও উদ্বেগ পলিথিন নিয়ে। আমরা যত অভিযান চালাই প্রত্যেকটা অভিযানে
পলিথিনের পরিমাণটা হচ্ছে সবচেয়ে বেশি। এই পলিথিনগুলোকে কোনো রিইউজ বা কোনোভাবে রিসাইকেলের কোনো উদ্যোগ নেই বললেই চলে। আমাদের সকলেরই উচিত এই পলিথিনের ব্যবহার কমানো। পলিথিন লাগে আমার 8 আনা, আমি যদি একটা ব্যাগ দিই যের দাম 30 টাকা, তাহলে তো মানুষ ব্যবহার করবে না। তাহলে আপনাকে ওই মানুষের জন্য ব্যবহার বান্ধব জিনিসপত্র দিতে হবে। গবেষকরা বলছেন এসব পলিথিন মাটিতে পচে না, ধ্বংসও হয় না, কৃষি জমিতে ফলন কমায়, এমনকি প্রক্রিয়াজাত হয়ে মানুষের শরীরের ভেতরে গিয়ে আক্রান্ত করে নানা রোগে। এটা যখন ডিগ্রেড হয়ে মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিকে পরিণত হয়, এই ন্যানোপ্লাস্টিকটা আমাদের খাদ্যদ্রব্যের মাধ্যমে আমাদের শরীরে আসে এবং আমাদের শরীরে আসলে আমাদের কিডনি, হার্টে এটা সরাসরি এফেক্ট করে। সময়ের প্রেক্ষিতে পলিথিনটা করে আস্তে আস্তে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তখন মাটিতে বিষক্রিয়া তৈরি করে এবং বেশ কিছু উপাদানের সাথে রিয়্যাক্ট করে ফসলের জন্য এটা যেটা বিষাক্ত এভাবে একটা উপাদানে পরিণত হয়। বিভিন্ন সময়ে অভিযানেও ঠেকানো যাচ্ছে না পলিথিনের ব্যবহার। এ কারণে জনসচেতনতায় জোর দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। পলিথিন খুচরা বাজারে যেমন আসতেছে, তেমনি গোডাউনে এবং যেখানে পলিথিন উৎপন্ন হচ্ছে সেই জায়গায় এই বর্তমানে উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আমরা সেগুলোতে এনফোর্সমেন্ট করছি। বরিশালে ব্যবহারকৃত পলিথিনের অধিকাংশই রাজধানী ঢাকা থেকে আসে। গবেষকদের তথ্য মতে একটি পলিথিন মাটিতে মিশে যেতে লাগে 200 থেকে 400 বছর। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন এই সময়ের বাণিজ্য। সিলেটে প্রতিষ্ঠার প্রায় 3 বছরও কার্যক্রম শুরু করতে পারেনি ওয়াসা। নগর জুড়ে সুপেয় পানির সংকট। বাসিন্দারা বলছেন পানির বিল নেওয়া হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। তবে শিগগিরই ওয়াসার কার্যক্রম শুরু করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেট নগরীতে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। দিনের পর দিন ভোগান্তি পোয়াচ্ছেন নগরবাসী। তাদের দীর্ঘদিনের দাবি ঘরে ঘরে সার্বক্ষণিক পানি সরবরাহ। সংকট সমাধানে 2022 সালের মার্চে সিলেট মহানগরের প্রতিষ্ঠা করা হয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা। তবে প্রায় 3 বছরেও শুরু হয়নি প্রতিষ্ঠানটির কার্যক্রম। 2022 সালের 5 জুন থেকে 25 অক্টোবর পর্যন্ত 4 ধাপে 11 সদস্য বিশিষ্ট বোর্ড গঠিত করা হলেও এখনও একটি সভা হয়নি। চেয়ারম্যান নিয়োগ করা হলেও নেই দৃশ্যমান কর্মতৎপরতা। এখনও স্থাপিত হয়নি কার্যালয়, নিয়োগ করা হয়নি জনবল। এতে ক্ষুব্ধ নগরবাসী। এই পানির সমাধান লইয়া আমরা বহুত হাঙ্গামা, বহুত আন্দোলন করছি। পানির সমস্যা কিন্তু সমাধান করতাম পারি না। তারা করবো কইয়া সরকার এর পরে আর যার কিন্তু আমরা একটা তার হন না। 200-250 ফুট নিচে গেছে টিউবওয়েল, কিন্তু আমরা পানি পাইতেছি না। এর মধ্যে কিছু কিছু পানি যে মিলে তাও আর্সেনিক, এরপরে আয়রন। ওয়াসার কার্যক্রম দ্রুত শুরুর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আহ্বান খুদ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। এ নিয়ে বিভিন্ন সময়ে প্রশাসনিক গড়িমসির অভিযোগ করে শিগগিরই কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানান সিটির প্রধান প্রকৌশলী। এটা কিন্তু ইচ্ছে করলে কিন্তু 1 বছর বা 2 বছর করে ফেলা যাবে না, কারণ এখানে আমরা সরকারের কাছে কিন্তু অনেক আগেই আমরা একটা চেঙ্গারখালে একটা ট্রিটমেন্ট প্ল্যান করার জন্য আমরা প্রকল্প সাবমিট করা আছে, অনুমোদন দিয়ে এটা ইমিডিয়েট শুরু করা দরকার। সাংগঠনিক কাঠামোর প্রস্তাবটা তৈরি করে আমি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করেছি, কিন্তু এই প্রস্তাবিত সাংগঠনিক কাঠামোতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখন আসলে কোনো সভা আহ্বান করা হয়নি এবং এই জনবল সংকটের কারণে আসলে আমরা সার্ভিসটা সঠিকভাবে দিতে পারতেছি না। 2021 সালের 31 আগস্ট সিলেট সিটি কর্পোরেশনের পরিধি সম্প্রসারণ করে 27টি থেকে 42টি ওয়ার্ডে উন্নীত করা হয়। পুরনো 27টি ওয়ার্ডের 24টিতে সিটি কর্পোরেশন পানি সরবরাহ করছে। বর্ধিত 15টি ওয়ার্ডে এখনও পানির সঞ্চালন লাইন স্থাপন করা হয়নি। নগরীতে সুপেয় পানির চাহিদা 12 কোটি লিটার থাকলেও সংকট রয়েছে প্রায় 7 কোটি লিটার পানির। এই সংকট নিরসনে দ্রুত সিলেট ওয়াসার কার্যক্রম চালুর দাবি নগরবাসীর। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। আমন মৌসুমে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার কৃষকরা। পানিতে তলিয়ে নষ্ট হয় ফসলি জমি, সবজির ক্ষেত। ক্ষতি পুষিয়ে নিতে এবার বড় আবাদ ঘিরে স্বপ্ন বুনছেন চাষিরা। তবে সারের বাড়তি দাম আর শ্রমিকের অতিরিক্ত মজুরি দুশ্চিন্তায় ফেলেছে তাদের। তবে প্রণোদনা সহ মাঠ পর্যায়ে নানা পরামর্শ দেওয়ার দাবি কৃষি বিভাগের। হোসেন আলীর তোলা ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের ধোবাউড়ার জয়পুর গ্রামের কৃষক খুরশেদ আলী কয়েক মাস আগের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় তার আমন ধানের পুরো ফসল। এবার বোরো মৌসুমে সেই ক্ষতি পুষিয়ে নিতে বোরো আবাদ করছেন তিনি। বোরোটাই আমরা রইল একটা স্বপ্ন, দুধ এটা আমরা ঠিক মতন ফল টল ফলাইয়া নিতে পারি, তো হইলে আমরা ফুল আনলে আমরা চলতে ফেলতে পারবো।
শুধু খুরশেদালেই নয়, বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়া জেলার হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার কৃষকরা নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে সংগ্রাম করছেন। তবে কৃষি উপকরণের দাম বৃদ্ধি ও শ্রমিকের অতিরিক্ত মজুরি বাড়ায় দুশ্চিন্তার ভাঁজ তাদের কপালে। অনেকে খরচ বাঁচাতে জোটবদ্ধ হয়ে প্রস্তুত করে দিচ্ছেন একে অপরের জমি। একজনের জমি আরেকজনের লাগাইতেছি, আরেকজনের জমি আরেকজনের লাগাইতেছি, কারণ আমাদের কাছে তো এই টাকা পয়সা নাই। সারাসির 1000 টাকা বস্তা, মনে হয়েছে এটা 1500 টাকা বস্তা, সব কিছুর দামই বাড়তি। সরকার থেকে আমরা কোনো সহযোগিতা পাই নাই। এখন বড় করতেছি, এটাও ঋণ দেনার উপরে করতেছি। তবে কৃষি বিভাগের দাবি, বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সাধ্যমতো কৃষকদের প্রণোদনা সহ মাঠ পর্যায়ে নানা পরামর্শ দেয়া হচ্ছে। 60,000 কৃষককে আমরা বড় প্রণোদনা দিয়েছি। এক্ষেত্রে আমরা বন্যা ক্ষতিগ্রস্ত যে সমস্ত উপজেলাগুলো ছিল তাদেরকে একটু প্রাধান্য দিয়ে আমরা এই কার্যক্রমটা বাস্তবায়ন করছি। জেলায় এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা 2,63,730 হেক্টর জমি। আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় সার কীটনাশকের পর্যাপ্ত সরবরাহ এবং কৃষি প্রণোদনা বাড়ানোর দাবি ক্ষতিগ্রস্ত এইসব কৃষকদের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন এই সময়ের বাণিজ্য। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন হয়েছে পর্যটন নগরী কক্সবাজারে। এতে উন্মোচন করা হয় 5টি নতুন পণ্য। অনুষ্ঠানে অংশ নেন প্রতিষ্ঠানের 1600 সদস্য। দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক এরিক এস চৌধুরী, চিফ অপারেটিং অফিসার মালিক মোহাম্মদ সাঈদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। চলতি বছর গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসাং এইচ চৌধুরীর 100তম জন্মবার্ষিকী উদযাপন করছে স্কয়ার গ্রুপ। তার দূরদর্শী নেতৃত্ব ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় দিনব্যাপী এই সম্মেলন। অর্থনীতিতে দেশীয় মানসম্পন্ন পণ্যের গুরুত্ব তুলে ধরেন অঞ্জন চৌধুরী। গত বছরের সেরা বিক্রয় কর্মীদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের জন্য পুরস্কারও প্রদান করেন তিনি। সম্মেলনে উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা মেহজাবিন চৌধুরী। আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটাতে আমরা পৌঁছেছি এবছর, এবং আগামী দিনের জন্য কিছু পরিকল্পনা আমরা নিয়েছি, এবং এই বছর যা করেছি আমাদের প্রত্যাশা এর থেকে ভালো করব আমাদের সহকর্মীদের নিয়ে। শুধু তো আমাদের এখানে যারা আছে তারা না, আমাদের ফ্যাক্টরিতে অনেক ভাই বোনেরা আছে, তাদেরও অক্লান্ত পরিশ্রমের ফসল কিন্তু আজকে সাফল্য, এবং এটাই আমরা ধরে রাখতে চাই, শুধু আমাদের জন্য না, সমাজের জন্য, দেশের জন্য। এইভাবে আমরা এগিয়ে যাব। ভালোবাসা দিবসকে ঘিরে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিদিনই বাড়ছে বাহারি ফুলের আমদানি। তবে ফুল থেকে যেন ক্ষতিকর পোকা মাকড় ও রোগ বালাই ছড়িয়ে না পড়ে সে বিষয়ে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর কঠোরভাবে পরিদর্শন করছেন কর্মকর্তারা। ভালোবাসার প্রতীক এই সুন্দর ফুলগুলো শুধু আবেগের বাহকই নয়, ব্যবসার একটি বড় খাত। বিশেষ করে ভালোবাসা দিবস কেন্দ্র করে এই ব্যবসা বাণিজ্য আরো বেড়ে যায়। বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ফুল আমদানি হয় দেশটিতে। তবে স্নিগ্ধতার এই প্রতীক যেন পরবর্তীতে বড় বিপর্যয়ের কারণ না হয় সেজন্য তৎপর রয়েছেন মার্কিন শুল্ক ও সীমান্ত রক্ষী বাহিনীর কৃষি বিশেষজ্ঞরা। এই ফুলের সঙ্গে যেন কোনো ক্ষতিকর পোকা প্রবেশ না করে এবং সেগুলো থেকে রোগ জীবাণু ছড়িয়ে না পড়ে সেজন্য কাজ করে যাচ্ছেন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের মায়ামি বিমানবন্দর দিয়ে প্রতিদিন হাজার হাজার টন ফুল আমদানি হয়, যার বড় অংশ যায় ইকুয়েডর থেকে। তবে ভালোবাসা দিবসের আগে তা বেড়ে যায় বহুগুণ। এই কারণে এই সময়টায় ফুল পরীক্ষকদের নিরলস সময় কাটাতে হয়। ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য বিশেষভাবে পরীক্ষা করতে দেখা যায় মার্কিন শুল্ক ও সীমান্ত রক্ষী বাহিনীর কৃষি বিশেষজ্ঞদের। চলতি বছরের 7 ফেব্রুয়ারি পর্যন্তই 110 কোটি ফুল পরিদর্শন করেছেন তারা, যার মধ্যে 1158টি চালানে ক্ষতিকর কীটপতঙ্গ শনাক্ত হয়েছে বলে জানা গেছে, যেখানে 627টিতেই রোগ ছড়ানোর ঝুঁকি ছিল। আমি দেখতে চাচ্ছিলাম কোনো কীটপতঙ্গ আছে কিনা। সাধারণত ম্যাথিওলা স্টক্স ফুলে লেপিডোপ্টেরান, থ্রিপস এবং অ্যাফিডস বেশি পাওয়া যায়, তাই আমরা নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠাই। কঠোর এই পরিদর্শনের মূল লক্ষ্য হল ক্ষতিকর কীটপতঙ্গ যেন যুক্তরাষ্ট্রের কৃষি খাতে সমস্যা সৃষ্টি না করতে পারে। বিশেষজ্ঞরা তাই প্রতিটি ফুল খুব যত্ন সহকারে পরীক্ষা নিরীক্ষা করেন। সন্দেহজনক কিছু পাওয়া গেলে তা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে আয়োজন করা হয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত বাস্তবায়ন সংস্কারের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার।
গতকাল রাজধানী ইস্কাটনে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান SK শামীম উদ্দিন। খাদ্যের নিরাপত্তায় নিয়ন্ত্রক ব্যবস্থাপনার সমন্বয় বাস্তবায়নে সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয় সেমিনারে। বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের ইতিবাচক ভূমিকা প্রশংসার দাবি রাখে। এই প্রচেষ্টা অব্যাহত রাখার পরামর্শ দেন তারা। পবিত্র হজ সামনে রেখে নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে বিশেষ পদক্ষেপ নিল সৌদি আরব। বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল ভিজিট ভিসা সাময়িক স্থগিত করেছে দেশটির সরকার। 1 ফেব্রুয়ারিতে কার্যকর করা ভিসা নীতির অধীনে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই দেশগুলোর জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা চালু রাখা হয়েছে। রিয়াদ থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। গেল বছরের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকাতে এবার হজের আগেই বিশেষ পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। হজের মৌসুমে অনুমোদনহীন হজ যাত্রীর ভিড় এবং নিরাপত্তা ঝুঁকি কমাতে বাংলাদেশ সহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের 14টি দেশের নাগরিকদের 1 বছরের মাল্টিপল ভিজিট ভিসা বা একাধিকবার প্রবেশের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। এই 14টি দেশের সাধারণ নাগরিক সর্বোচ্চ 30 দিনের একক প্রবেশ ভিসা পাবেন। কূটনৈতিক, আবাসিক, হজ ও ওমরা ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। তালিকায় বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো আলজেরিয়া, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন। মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করা একটি অস্থায়ী পদক্ষেপ বলে জানিয়েছে সৌদি সরকার। হজের কার্যক্রম শেষ হলে এই সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে বলেও মনে করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। অনেক লোক এই 1 বছরের মাল্টি ভিসা করে এখানে অনেকে কাজ করছে বা অনেক লোক এখানে আসছে। তো এই জিনিসগুলো আসলে বিবেচনা করে সরকার, এবং তাছাড়া সামনে হজ, আপনি জানেন হজের কারণেও হয়তো বা তারা এই মাল্টি ভিসা বন্ধ রেখেছে। আশা করি হজের পরে এটা একটা শুরু হবে বলে আমরা মনে করছি। হজের ভিসা, উমরা ভিসা চালু আছে। ভিজিট ভিসা যেগুলো 1 বছরে ছিল আবার হয়তো বন্ধ আছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ বড় হজের পরে মনে হয় এগুলা ইনশাল্লাহ চালু হবে। মূলত একাধিক প্রবেশ ভিসার অপব্যবহার রোধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছর 2024 সালে হজের সময় অতিরিক্ত ভিড় এবং তীব্র গরমে প্রায় 1200 হজযাত্রী মারা যান। এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এ বছরে পবিত্র হজের আগেই কর্তৃপক্ষ নতুন ভিসা নীতির কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আশার পালে হাওয়া লেগেছে পোশাক খাতে। চীন মার্কিন বাণিজ্য যুদ্ধে বাংলাদেশে ঝুঁকছেন বিদেশি ক্রেতারা, বাড়ছে ক্রয়াদেশ। দর কষাকষিতে কৌশলী হওয়ার পরামর্শ। পুরান ঢাকায় বাড়ি ভাড়া নিয়ে পলিথিন তৈরির কারখানা নিষিদ্ধের পরও কমেনি ব্যবহার। মাটিতে না মেশায় বাড়ছে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি। অসচেতনতাকে দর্শেন উপদেষ্টা। 200-250 ফুট নিচে গেছে টিউবওয়েল, কিন্তু আমরা পানি পাইতেছি না। বহুত আন্দোলন করছি, পানির সমস্যা কিন্তু আমরা সমাধান করতে পারি না। সিলেটের সুপেয় পানির তীব্র সংকট। বিল পরিশোধ করেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। 3 বছরও ওয়াসা কার্যক্রম শুরু করতে না পারায় ক্ষুব্ধ নগরবাসী। এই ছিল সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।